গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। চ্যাটার্জির কাছ থেকে সব কিছু শোনার পর সমস্ত অফিসারদের মুখটা শুকিয়ে গেল। ব্যাপারটার গুরুত্ব প্রত্যেকেই উপলব্ধি করতে পেরেছে। আর দলিলটার দায়িত্ব তো শুধু চ্যাটার্জির নয়, তাদের সকলেরই। ফলে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অলোক এগিয়ে এলো চ্যাটার্জির কাছে। স্যার, দলিলটা আপনি অন্য কোথাও রাখেননি তো? কি বলছেন আপনি মেজর ঘোষ? আমি রেখেছি আর আমি জানি না? না, মানে যদি ভুল করে অন্য কোথাও রেখে থাকেন। শাট আপ! কর্নেল চ্যাটার্জির এরকম ভুল কখনো হয় না। কিন্তু এখন আমি কি করি? ডিফেন্স মিনিস্টার যখন প্রশ্ন করবেন তখন আমি তাকে কি জবাব দেব? মেজর দেশপান্ডে বললেন, চলুন স্যার, আপনার অফিসটা ভালো করে খুঁজে দেখা যাক। অলোক তাকালো দেশপান্ডের দিকে আর সঙ্গে সঙ্গে চমকে উঠল। একসময় দেখা গেল মেন গেটের দিকে দুজন গার্ড দৌড়তে দৌড়তে এই দিকেই আসছে। স্যার, আদিবাসীদের একদল লোক গেটের সামনে এসে চেঁচামেচি করতে শুরু করেছে। ওরা ওসি সাহেবের সঙ্গে দেখা করতে চায়। কেন? ওদের আবার কি হলো? কি জানি স্যার, ওরা তো কিছুই বলছে না। বলছে ওসি সাহেবের সঙ্গে দেখা করে বলবো। ঠিক আছে, ওদের অপেক্ষা করতে বলো, আমি আসছি। গার্ড দুজন চলে গেল। 15 মিনিটের মধ্যে মিলিটারি পোশাক পরে কর্নেল চ্যাটার্জির মেজর ঘোষ ও দেশপান্ডেকে নিয়ে মেন গেটের কাছে চলে গেল। মেন গেটের কাছে চলে গেলেন। অশোক দেখল প্রায় শখানেক নারী পুরুষ সেখানে জমায়েত হয়েছে। কর্নেল চ্যাটার্জিকে দেখে সবাই চিৎকার করে উঠল। চ্যাটার্জি বললেন, কি ব্যাপার? এই সকালবেলা কি চাই তোমাদের? তারপর দুর্বোধ্য ভাষায় তাদের সঙ্গে কী সব কথাবার্তা চলতে লাগলো। তাদের মধ্যে একখানা পাথর এসে পড়ল চিপের ওপর। চ্যাটার্জিকে নিজেদের মধ্যে কথা বলতে দেখে ওরা আবার চিৎকার করে উঠল। চ্যাটার্জি বললেন, তোমরা যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাও তাহলে আমি গুলি চালাবার আদেশ দেব। সঙ্গে সঙ্গে আদিবাসীরা চুপ হয়ে গেল। কিছুটা পিছিয়ে গেল তারা। নিজেদের মধ্যেই কি যেন আলাপ করল। পর মুহূর্তেই 10-12খানা তীর ছুটে এলো চ্যাটার্জিকে লক্ষ্য করে। তড়িৎ গতিতে জিপের মধ্যে ঢুকে পড়ল চ্যাটার্জি এবং চ্যাটার্জি অর্ডার দিলেন ফায়ার। সঙ্গে সঙ্গে গার্ডের রাইফেল দুবার গর্জে উঠল এবং পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হলো সেই আওয়াজ। তারপর অলোক দেখল দূর থেকে একটি নারী দৌড়ে আসছে। কাছে আসতেই সবাই দেখল হীরা, আর অলোক দেখল মিলাই। বুকের ভেতরটা যেন কেঁপে উঠল অলোকের। একবার অজানা সুখের অনুভূতিতে সারা দেহটা যেন একবার কাঁপিয়ে দিল। তার মিলাই আসছে। মুখখানা আনন্দে তার উজ্জ্বল হয়ে উঠল। পরক্ষণে নিজেকে সামলে নিল সে। এখন সে মেজর অলোক ঘোষ। হীরা অলোকের সম্পর্ক এখন গোপন রাখাই উচিত। হীরা এগিয়ে এসে বলতে লাগলো, ওগো, তোমরা সবাই দেখবে চলো না। ওই জঙ্গলের মধ্যে লাল বাবা মরে পড়ে আছে। কে যেন তাকে ছোরা মেরে খুন করে গেছে। বিস্ময়ের ওপর বিস্ময়। লাল বাবা নিহত? কর্নেল চ্যাটার্জি এগিয়ে গেলেন হীরার দিকে। কি বলছো তুমি? লালা বাবাকে খুন করেছে? ওদিকে ঢিলার আড়াল থেকে একজন দুজন করে আদিবাসী দল বেরিয়ে আসতে লাগলো। ক্রমে সবাই হীরাকে ঘিরে দাঁড়ালো। চ্যাটার্জি, দেশপান্ডে আর অলোকও এগিয়ে গেল। হীরা বলল, আমি সকালে উঠে আমার ছাগলগুলো চড়াতে গেছিলুম। হঠাৎ দেখি ঘাসের জঙ্গলে লাল বাবার দেহটা মুখ থুবড়ে পড়ে আছে। বলতে বলতে কেঁদে ফেলল হীরা। ওগো, ওগো, তোমরা চলো না। আমার বাবাকে কে খুন করেছে দেখবে চলো না। মিলাইয়ের কান্নার অভিনয় দেখে অলোক যেন মুগ্ধ হয়ে গেল। কে বলবে যে লালা বাবা মিলাইয়ের আসল বাবা নয়? হীরাকে অনুসরণ করে সবাই এগিয়ে গেল। কিছুটা যাওয়ার পর দেখা গেল লালা বাবার মৃতদেহটা পড়ে রয়েছে। সারা দেহে 10-12টা ছোড়ার আঘাতের চিহ্ন। পরনে একমাত্র কাপড় জলে ভিজে সপ সপ করছে। জলে রক্তে ও কাদায় আশেপাশের জমি মাখামাখি হয়ে গেছে। লালা বাবার দেহের ওপর আছড়ে পড়ে পাগলিনীর মতো কাঁদতে লাগলো হীরা। একজন আদিবাসী বুড়ি এগিয়ে গেল তাকে সান্ত্বনা দেবার জন্য। চ্যাটার্জি অলোক আর দেশপান্ডেকে নিয়ে ইউনিটে ফিরে এলেন। চ্যাটার্জি বললেন, কি মনে হয় মেজর ঘোষ? আপনি দলিলটা সম্বন্ধে জিজ্ঞাসা করছেন নাকি লাল বাবার মৃত্যু সম্পর্কে? দুটোই। দলিলটা আমাদের খুঁজে বের করতেই হবে এবং তা যত শিগগিরই সম্ভব।
আর একজন আদিবাসীর মৃত্যু সম্পর্কে আমার কোনো কৌতূহল নেই। হোয়াট? লালা বাবার হত্যা সম্পর্কে আপনার কোনো কৌতূহল নেই? না স্যার, ওরা অসভ্য বন্য জাতি। হয়তো নিজেদের মধ্যেই দলাদলি করে একে অপরকে খুন করেছে। কিন্তু আপনি বলেছিলেন যে লালা বাবা একজন শত্রুপক্ষের চর। এ বিষয়ে আমি আপনার সঙ্গে পরে আলোচনা করব। এখন আমার একটা নিবেদন আছে। বলুন। আপনার গাড়িটা একবার চাই, একবার চারপাশটা ঘুরে দেখব, আর চেঙ্গেলে যাব। চেঙ্গেল? হঠাৎ? সারদা কৃষ্ণমূর্তির সঙ্গে দেখা করতে। চ্যাটার্জি সাহেবের আবারও মনে হলো তিনি মেজর অলোক ঘোষকে ঠিক চিনতে পারেননি। চেঙ্গেল শহরটা ঠিক শহর নয়, একটা ছোট বাজারকে কেন্দ্র করে কয়েকটা কাঠের বাড়ির অস্তিত্ব জায়গাটাকে সজীব করে রেখেছে মাত্র। আর তার থেকে বড় কথা, এখানে ইলেকট্রিক আছে, ব্যাংক আছে, গভর্নমেন্ট রুরাল হেলথ সেন্টার রয়েছে, আর আছে ডিব্রুগড় পর্যন্ত একটা পিচঢালা পাহাড়ি রাস্তা। দুটো কাজ এখানে জোর কদমে এগিয়ে চলেছে। প্রথমত আদিবাসীদের মধ্যে শিক্ষা প্রচারের চেষ্টা, আর দ্বিতীয়টা হলো পরিবার পরিকল্পনা। কাউকে কিছু জিজ্ঞেস না করেই অলোক জিপ নিয়ে হাসপাতালে পৌঁছে গেল। তারপর একটু খোঁজ করতেই নার্সের পোশাক পরা সারদার আবির্ভাব হলো। অলোককে দেখেই মুখখানা যেন উজ্জ্বল হয়ে উঠল সারদার। গুড মর্নিং মেজর ঘোষ। আমি তো ভেবেছিলাম আপনি বুঝি আমাকে ভুলেই গেছেন। ভুলিনি, কিন্তু এই কটা দিন ভীষণ ব্যস্ত ছিলাম। তার মধ্যে একদিন আবার শত্রুপরিতে বন্দী হয়েছিলাম। কিন্তু সে কথা থাক, আপনার সঙ্গে আমার একটু জরুরি কিছু আলোচনা আছে। চলুন তাহলে আমার কোয়ার্টারে গিয়ে বসা যাক। না, ওখানে নয়, ওখানে লোকে আড়ি পাততে পারে। তার চেয়ে আমার জিপে আসুন। ডিউটি মেডিকেল অফিসারদের কাছ থেকে ছুটি নিয়ে সারদা এসে বসল অলোকের জিপে। জিপ নিয়ে এলোমেলোভাবে চেঙ্গেল শহরটা ঘুরতে লাগলো অলোক। জিপ ছুটে চলল ব্যাংকের পাশ দিয়ে ডিব্রুগড়ের দিকে, আর তারপর আবার ফিরে এলো চেঙ্গলের পথে। একসময় সারদা প্রশ্ন করল, আপনার কাজ কত দূরে এগোলো মেজর ঘোষ? মাইক্রোফিল্মটা খুঁজে পেয়েছি, কিন্তু দলিলটা চুরি হয়ে গেছে। সে কি? আশা করছি আর দুদিনের মধ্যেই আমার কাজটা শেষ হয়ে যাবে। তারপরেই। আচ্ছা, আপনি নাচ জানেন সারদা দেবী? নাচ? কেন বলুন তো? জানেন কি না সেটা আগে বলুন। জানি। তাহলে আমি শত্রুপক্ষকে সমূলে ধ্বংস করে এখান থেকে চলে যাব। আপনি আমায় সাহায্য করবেন, কথা দিন। আপনাকে সাহায্য করবার জন্যই আমাকে এখনও চেঙ্গেলে রাখা হয়েছে, নইলে আমার বদলি হয়ে চলে যাওয়ার কথা। কাল রাত্রে আপনাকে একজনের ভূমিকায় অভিনয় করতে হবে। সে অবিকল আপনার মতো দেখতে। আপনি কার কথা বলছেন? লাল বাবার মেয়ে হীরা। হীরা? নাম শুনেছি, এখনো দেখিনি। সে শুধু হীরাই নয় সারদা দেবী, সে হলো আমার হারিয়ে যাওয়া মিলাই। বিস্ময়ের পর বিস্ময়, সারদা যেন বোবা হয়ে গেল। অলোক এবার তার সমস্ত প্ল্যানটা খুলে বলল। শুনতে শুনতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সারদার। তারপর বলল, আমি রাজি মেজর ঘোষ, কামনা করি আপনার আর মিলায়ের মিলন শুভ হোক। অলোক এরপর ফিরে গেল তার ক্যাম্পে, এবং সেখানে হেলিপ্যাডে একজনকে দেখে সে খুবই অবাক হলো। মানুষটার কেউই নয়, তার বন্ধু রজত সেন। সে হেলিকপ্টার নিয়ে প্রস্তুত। অ্যান্টিরুমের ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজতেই কর্নেল চ্যাটার্জি বললেন, ডিয়ার অফিসার্স, আজ এক বিশেষ প্রয়োজনের সন্ধিক্ষণে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। আশা করি আপনাদের সহযোগিতা আমি পাব। আমার যা বক্তব্য, আমার পক্ষ থেকে মেজর ঘোষ আপনাদের তা জানাবেন। অলোক উঠে দাঁড়ালো। তারপর ওসিকে ধন্যবাদ জানিয়ে বলতে শুরু করলো, আপনারা জানেন আমাকে এক বিশেষ কাজের দায়িত্ব দিয়ে এখানে পাঠানো হয়েছে, কিন্তু বর্তমানে আমার সন্দেহ হচ্ছে আমি হয়তো সে কাজটা করে উঠতে পারবো না। অলোক ভুরুকুঞ্চিত হয়ে তাকালো দেশপাণ্ডের দিকে। তারপর বলল, এক্সকিউজ মি, আপনার এই সন্দেহের কি কোনো কারণ রয়েছে? কারণ আমি যতদূর জানি আপনার পক্ষে অসম্ভব বলে কিছুই নেই। অন্তত আমাদের সরকার তাই বিশ্বাস করেন আর কি। জানি না আপনি আমাকে ব্যঙ্গ করছেন কি না, তবুও বলছি, আমাদের শত্রুপক্ষ প্রচণ্ড শক্তিশালী। তাই কোনো কাজে অগ্রসর হওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে। এ ব্যাপারে আমি আপনাদের সাহায্য চাই মেজর দেশপাণ্ডে। আমি আপনাকে কি সাহায্য করতে পারি? দেশের জন্য প্রয়োজন হলে আমি জীবনও দিয়ে দিতে পারি। ধন্যবাদ। কাজটা হলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, যে দলিলটা নিয়ে আমাদের অভিযান, সেই দলিলটা তথা কর্নেল চ্যাটার্জির রাধাকৃষ্ণের মূর্তিটা চুরি হয়ে গেছে।
আমার ধারণা সেটা এখনও ক্যাম্পের মধ্যেই আছে। আজকে রাতের মধ্যেই ওটা আমাদের খুঁজে বার করতে হবে। মেজর দেশপাণ্ডে, এই দায়িত্ব আমি সম্পূর্ণভাবে আপনার উপরে ছেড়ে দিচ্ছি। রাধাকৃষ্ণের মূর্তিটা পেলেই ওটা আপনি আমার কাছে দিয়ে দেবেন। আমি সম্মত মেজর ঘোষ। আপনার দ্বিতীয় কাজটা আরও গুরুত্বপূর্ণ মেজর। আমি খবর পেয়েছি সিভিল পুলিশ লালবাবার মৃতদেহ পোস্টমর্টমের পর আগামীকাল দুপুরে আদিবাসীদের কাছে ফেরত দেবে। তারপর কাল রাত্রে ওই মৃতদেহ নিয়ে আদিবাসীদের কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে লালবাবার মেয়ে হীরার নাচ গানের ব্যবস্থা আছে। আপনার কাজ হবে হীরার ওপরে নজর রাখা এবং এক মুহূর্তের জন্যেও তাকে চোখের আড়ালে না যেতে দেওয়া। এ কাজের ভার আমি নিলাম। কথা দিচ্ছি আমার তরফ থেকে কর্তব্যের কোনো ত্রুটি থাকবে না। মেজর ঘোষ এসে বলল। তার আর কোনো বক্তব্য নেই। কর্নেল চ্যাটার্জি বললেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই মুহূর্তে রাধাকৃষ্ণের মূর্তি খোঁজা শুরু করে দিন। প্রয়োজন হলে ইউনিটের প্রতিটি মানুষকে এই কাজে লাগিয়ে দিন। নিয়মমাফিক অভিনন্দন জানিয়ে সকলে একে একে ঘর ছেড়ে দিল। রইল শুধু 3 জন, চ্যাটার্জি, অলোক আর রজত সেন। সবাই চলে যেতে যেতে চ্যাটার্জি অবাক হয়ে বললেন, কি ব্যাপার ঘোষ, আপনি যে সব কাজের ভার দেশপাণ্ডের ওপর চাপিয়ে দিলেন? আমি ওকে সবসময় এঙ্গেজ রাখতে চাই, আর আপনাকেও একটা কাজ দিতে চাই স্যার। বলুন। আপনার কাজ হবে দেশপাণ্ডের উপর নজর রাখা। আপনি কি মেজর দেশপাণ্ডেকে সন্দেহ করেন নাকি? আমার ধারণা সত্যি হলে দেশপাণ্ডেই হলো সেই বিভীষণ যাকে আমরা খুঁজে বেড়াচ্ছি। প্রমাণ আছে? আছে বই কি। আপনি দেশপাণ্ডের নাকে একটা কালশিটের দাগ লক্ষ্য করেছেন কি? ঠিক খেয়াল করিনি। ওইটাই হলো আমার প্রমাণ। তবে ওই দাগ 2-4 দিনের মধ্যেই মিলিয়ে যাবে। আমি খুঁজে বেড়াচ্ছি আরও গভীর দাগ, যা কোনোদিনও মুছবে না। কিন্তু আমার রাধাকৃষ্ণের মূর্তি? ওটা আজকেই খুঁজে পাওয়া যাবে এবং কাল রাত্রে আবার ওটা চুরি হয়ে যাবে। তার মানে? তার মানে রাধাকৃষ্ণের মূর্তি সহ দলিলটা যে চুরি করেছে তাকে আমি জানি। সে কি? আমি এখনই তাকে গুলি করে মারব। কোথায় আছে সে বলুন। সে আপনারই সামনে বসে আছে। ধপ করে বসে পড়লেন চ্যাটার্জি। অত বড় একটা মিলিটারি অফিসারের মুখখানা যেন একটা বাচ্চা ছেলের মতো অসহায় দেখালো। অলোক বলল, আপনি রাগ করবেন না স্যার, এর প্রয়োজন ছিল। রাধাকৃষ্ণের মূর্তিটা আমি নিজেই চুরি করেছি, এই কারণে যে শত্রুপক্ষ জানুক যে ওটা চুরি হয়ে গেছে, তাহলে আমি কিছুটা সময় পাব। আপনাকে আমি আগেই বলেছি এই দলিলটার পেছনে 2টি দেশ কাজ করছে। ফলে এই চুরির খবরটা রটে যেতেই এখন তারা একে অপরকে সন্দেহ করছে। এটা আরও ভালোভাবে প্রমাণিত হলো আজ সকালে। আমাকে চেঙ্গেল যাওয়ার পথে কেউ অনুসরণ করেনি। কিন্তু আপনি কেমন করে জানলেন যে ওই রাধাকৃষ্ণের মূর্তির মধ্যেই ওটা লুকানো রয়েছে? একজন মিলিটারি অফিসারের অফিস ঘরে ঠাকুরের মূর্তি দেখে প্রথম দিনে আমার সন্দেহ হয়েছিল। অবশ্য আপনি নিজেকে গোড়া ব্রাহ্মণ বলে ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপর আরও একটা জিনিস লক্ষ্য করলাম, আপনি রাত্রে নিজের অফিস ঘরেই শুয়ে থাকতেন। অতএব 2-2 4। রজত সেন এতক্ষণ দুজনের কথোপকথন শুনছিল। অলোক এবার তার দিকে তাকালো, বলল, তোর এখানে আসতে এত সময় লাগলো কেন? হেলিকপ্টারটা ডিব্রুগড়ে আনসার্ভিসেবল হয়ে গিয়েছে। এখন ওটার অবস্থা কি? ফুললি সার্ভিসেবল। আগামীকাল রাত 12টা থেকে তুই হেলিকপ্টারের মধ্যেই থাকবি। আমি যে কোনো মুহূর্তে চলে আসব এবং তৎক্ষণাৎ তোকে হেলিকপ্টার চালিয়ে এখান থেকে চলে যেতে হবে। পারবি? নিশ্চয়ই। আপনি কি কাল রাত্রেই এখান থেকে চলে যাবেন? আমার প্ল্যান মতো যদি সব কিছু চলে, আশা করছি কাল গভীর রাতেই আমি এখান থেকে চলে যেতে পারবো। আর তাছাড়া দলিল, মাইক্রোফিল্ম? ওগুলো আমার সঙ্গে থাকবে। আরও কিছুক্ষণ নানা ব্যাপারে আলোচনার পর রজত চলে গেল অফিসার মেসে বিশ্রাম নেওয়ার জন্য। অলোক কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসে দেখল সারা ক্যাম্প জুড়ে অনেকগুলো মানুষ ঘুরে ফিরে বেড়াচ্ছে। ক্যাম্পের মধ্যে যেন একটা নিস্তব্ধ যুদ্ধের প্রস্তুতি চলছে। বারান্দা দিয়ে নিচে নেমে এলো অলোক। ঘাসের জঙ্গল কেটে ছোটো ছোটো পাথর ফেলে সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে। তার উপর চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে হাঁটতে লাগলো অলোক। পাশ দিয়ে একজন জওয়ান যাচ্ছিল, ওদেরকে দেখে স্যালুট দিল। চ্যাটার্জি বললেন, রাধাকৃষ্ণের মূর্তি খোঁজার কাজ বেশ ভালোভাবেই শুরু হয়েছে দেখছি। এর মধ্যে দেশপাণ্ডের নিজের ইন্টারেস্টও আছে যে। একটু পরেই জেনারেটরের আওয়াজ ভেসে এলো।
সারা ক্যাম্প আলোকিত হয়ে উঠল। মাথার উপর আকাশ গর্জে উঠল, আর তার সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ চমক। বোঝাই যাচ্ছে একটু পরেই প্রকৃতি তার তাণ্ডব লীলা শুরু করবে। অকস্মাৎ একটা গুলির আওয়াজে চমকে উঠল অলোক। কে গুলি চালালো? কান পেতে শুনে গুলির আওয়াজের উপস্থিতস্থল অনুমান করল অলোক। চ্যাটার্জির কানেও গিয়েছে শব্দটা, কিন্তু বুঝতে পারেনি যে কোন দিক থেকে এলো শব্দ। এর মধ্যেই একটা হই হল্লার আওয়াজ শোনা গেল। মুহূর্তের মধ্যেই চ্যাটার্জিকে অনুসরণ করে ঝড়ের বেগে অলোক দৌড়ে গেল জওয়ানদের তাঁবুর পেছনের দিকে। ওপর থেকে তখন বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করেছে। জওয়ানদের তাঁবুর পেছনে যেখানে একটা ছোট জঙ্গল আছে এবং যার মধ্যে অনায়াসে 10-12 জন মানুষ লুকিয়ে থাকতে পারে, সেখানে গিয়ে অলোক দেখল এক বিস্ময়কর দৃশ্য। সবথেকে বড় যে বিস্ময়, সেটা হলো ঘাসের জঙ্গলে রঙিন পোশাকে মিলাই দাঁড়িয়ে রয়েছে। আর একই সঙ্গে দুটো জিনিস চোখে পড়ল। মেজর দেশপাণ্ডের বাঁ হাতে কৃষ্ণমূর্তি, আর তার ডান হাতে উদ্যত পিস্তল। আরও কিছুটা দূরে রক্তাক্ত দেহে একজন জওয়ানের মৃতদেহ পড়ে রয়েছে, আর তাদেরকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে আরও কিছু অফিসার ও জওয়ানদের দল। চ্যাটার্জি যেন চেঁচিয়ে উঠলেন, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? মেজর দেশপান্ডে, হোয়াটস দ্য ম্যাটার? মেজর দেশপাণ্ডের কথায় জানা গেল তিনি এই ইউনিটে রাধাকৃষ্ণের মূর্তি খোঁজার ডিটেলস দিয়েছিলেন। শুধু তাই নয়, যে খুঁজে পাবে তাকে 100 টাকা পুরস্কারও দেবে বলেছিলেন। যাই হোক, প্রায় 2 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর মেজর দেশপাণ্ডে যখন হঠাৎই এখানে এসে পড়েছিলেন, তখন দেখলেন ওই জওয়ানটা, যার নাম সিপাই রাম সিং, ও একটা গর্ত করে রাধাকৃষ্ণর মূর্তিটা বের করল। মেজর দেশপাণ্ডের কোনো সন্দেহই নেই রাম সিংই মূর্তিটা চুরি করেছিলেন। মেজর দেশপাণ্ডে তখন রাম সিংয়ের কাছে মূর্তিটা চাইলেন, কিন্তু রাম সিং ওটা দিতে অস্বীকার করে। শুধু তাই নয়, মূর্তিটা নিয়ে এসে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছিল। পাশে দলিলটা আবার হাতছাড়া হয়ে যায়, তাই বাধ্য হয়ে তাকে গুলি করতে হয়। এতএব ওই হলো রাম সিংয়ের মৃতদেহ, আর এই হলো কর্নেল চ্যাটার্জির রাধাকৃষ্ণের মূর্তি বলে মূর্তিটা চ্যাটার্জির হাতে তুলে দিলেন দেশপাণ্ডে। চ্যাটার্জি তাড়াতাড়ি মূর্তিটাকে ভালোভাবে পরীক্ষা করে তলার ঢাকনাটা খুলে ফেললেন। তারপর একটা ভাঁজ করা কাগজ বের করে সেটা আবার ভেতরে রেখে দিলেন। ভালো, সব কিছু ঠিকই আছে। চ্যাটার্জি এবার হীরার দিকে তাকালেন। ওদের ভাষায় জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কেমন করে এলে? হীরা আমতা আমতা করে কি যেন বলল। চ্যাটার্জি তখন দেশপাণ্ডেকে জিজ্ঞাসা করলেন, ইজ ইট দ্য ফ্যাক্ট? হ্যাঁ স্যার, মেসের কাছে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য লোকাল মানুষদের এমপ্লয় করতে হয়। আজকে হীরাকে লাগানো হয়েছিল, বোধহয় চেঁচামেচি শুনে এখানে এসে থাকবে। আই সি। স্বস্তির নিঃশ্বাস ফেললেন চ্যাটার্জি। ওদিকে বৃষ্টি তখন আরও জোরে পড়া শুরু হয়েছে। চ্যাটার্জি দেশপাণ্ডের দিকে তাকিয়ে বললেন, এই মৃত্যুর ব্যাপারে একটা ইনভেস্টিগেশন না হওয়া পর্যন্ত আপনি অফিসার্স মেসে কনফাইন্ড হয়ে থাকবেন। আশা করি এর জন্য কিছু মনে করবেন না আপনি। এক্সকিউজ মি স্যার, আমি সিকিউরিটি অফিসার হিসেবে জানাচ্ছি যে আমি চাই না সন্ধ্যার পর কোনো সিভিলিয়ান ক্যাম্পের মধ্যে থাকুক। কাজেই এই মেয়েটাকে এসকর্ট দিয়ে ক্যাম্পের বাইরে দিয়ে আসবার আদেশ দিন। এর মধ্যে আপনি ইচ্ছে করলে মেজর দেশপাণ্ডের স্টেটমেন্টটা লিখিয়ে নিতে পারেন। শুধু বক্তব্যটুকুই নয়, চ্যাটার্জি দেখলেন অলোকের চোখ দুটোও কি যেন বলতে চায়। ইঙ্গিত বুঝতে চ্যাটার্জির দেরি হলো না। সঙ্গে সঙ্গে চ্যাটার্জি বললেন, ওকে, ইউ গো অ্যাহেড উইথ ইউর ডিউটিস। আমি ইতিমধ্যে ফর্মাল ইনভেস্টিগেশনটা সেরে ফেলছি। বলে দেশপাণ্ডেকে আহ্বান জানালেন। আসুন মেজর দেশপাণ্ডে। মাথা নিচু করে চ্যাটার্জিকে অনুসরণ করতে লাগলেন দেশপাণ্ডে। অলোক এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো মিলাইয়ের দিকে। অনেক দূর থেকে ল্যাম্পপোস্টের এক চিলতে আলো এসে পড়েছে মিলাইয়ের মুখে, আর সেই আলোয় মিলাইকে দেখতে লাগলো অলোক। মিলাইয়ের পেছনে ঘাসের জঙ্গল, তারও অনেক পেছনে সারি সারি পাহাড়। বিদ্যুতের আলোয় মাঝে মধ্যেই মিলাই পাহাড়ি পটভূমিকায় উজ্জ্বল হয়ে উঠছে, আবার মুহূর্তের মধ্যেই স্বপ্নময়ী হয়ে উঠছে ঘন আধারের মাঝে ল্যাম্পপোস্টের রশ্মিতে। মাথার ওপরের আকাশ ভেঙে পড়েছে, আর সেই অজরাধারা বৃষ্টিতে স্পন্দনহীন চোখে স্থিরচিত্রে দাঁড়িয়ে রয়েছে মিলাই। অলোক হিন্দিতে বলল, চলো হে মেয়েটা, তোমাকে ক্যাম্পের বাইরে দিয়ে আসি। ক্যাম্প ছাড়িয়ে কিছুটা আসার পর একটা বাঘ পার হতেই যখন ক্যাম্পটা অদৃশ্য হয়ে গেল, তখন আর নিজেকে সামলাতে পারল না অলোক। প্রচণ্ড আবেগে জড়িয়ে ধরল মিলাইকে। মিলাই বুঝি এই শুভক্ষণের প্রত্যাশায় ছিল। অবিরাম বৃষ্টির মাঝে অন্ধকার প্রকৃতিকে সাক্ষী রেখে অব্যক্ত ভাষায় ওরা যেন কি কথা বলে নিল। একসময় একটু প্রকৃতিস্থ হয়ে মিলাই বলল, এই, এখানে নয়,
কেউ আমাদের দেখে ফেলতে পারে। চলো ওদিকে যাই। অলোকের হাত ধরে টানতে টানতে এগিয়ে চলল গভীর জঙ্গলের দিকে। রাতের বেলায় জঙ্গল এমনিতেই ভয়াবহ, তার উপর এমন মুষলধারা বৃষ্টিতে সেটা যেন আরও বিভীষিকাময় হয়ে উঠেছে। পথ দেখা যাচ্ছে না, শুধু মিলাইয়ের হাতের ওপর ভরসা রেখেই এগিয়ে চলেছে অলোক। মাঝে মাঝে ডাল এসে বাধা দিচ্ছে, কিন্তু ওরা দুটো মানুষ যেন আজ কিছুই পরোয়া করে না। একসময় থামল মিলাই, হাঁপাচ্ছে সে। মিলাইয়ের হাত ধরা অবস্থাতে অলোকও থামল, সেও হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে দুজন একসঙ্গে হেসে ফেলল। মাথার ওপর গাছের ফাঁকে বৃষ্টি, আর শুধু বৃষ্টি। মিলাই বলল, আমি আর পারছি না গো, এখন ওদের সঙ্গে কাজ করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তুমি কিছু একটা করো। কিছু করার কথা বলবার জন্যেই আজ সকাল থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আর বোধহয় বেশি দিন আমাদের এখানে থাকতে হবে না, তারপর তোমাকে নিয়ে সোজা চলে যাব বাড়িতে। ভাবো দেখি কি মজাই না হবে। তোমার মা বাবা হঠাৎ তোমাকে দেখলে কীরকম অবাক হয়ে যাবেন। তারপর দেখবেন মাথায় ঘোমটা দিয়ে সিঁথিতে সিঁদুর পরে মিলাই দাঁড়িয়ে আছে অলোক ঘোষের পাশে। হ্যাঁ গো, এত সুখ কি আমার সইবে? আমার সব কথা জানার পরও কি তুমি আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে পারবে? আবার তুমি ওইসব কথা ভেবে মন খারাপ করছো? আমাকে তোমার বিশ্বাস হয় না? ও কথা বলো না। তোমাকে বিশ্বাস করব না তো আর কাকে করব? তোমাকে আমি এত বিশ্বাস করি যে সেই বিশ্বাসের ভারে আমার বুক ফেটে যাচ্ছে। আমার শুধু মনে হয় আমি বোধহয় আর নিজেকে সামলে রাখতে পারবো না। এবার বলো তোমার কথা, কবে এখান থেকে আমরা যাব? তার আগে তুমি বলো, আজ হঠাৎ তুমি ক্যাম্পের মধ্যে গিয়েছিলে কেন? আমাকে মেজর দেশপাণ্ডে ডেকে পাঠিয়েছিল। তুমি হয়তো জানো না, তোমাদের ওই মেজর হলো শত্রুপক্ষের লোক। আমাকে ও ডেকে পাঠিয়েছিল কি একটা রাধাকৃষ্ণের মূর্তি দেবে বলে। সেই মূর্তিটা নিয়ে আমাকে পৌঁছে দিতে হবে ওই পাহাড়ে, ওদের হেডকোয়ার্টারে, যেখানে তোমাকে ওরা বন্দি করে রেখেছিল। এবার তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। বলো। কাল রাত 8টার সময় তুমি আমার সঙ্গে দেখা করতে যাবে একটা জায়গায়, যেখানে দুজনে একটা গুরুত্বপূর্ণ কাজ করব। কাল রাত 8টায়? অসম্ভব। কেন? কাল সন্ধে থেকে লাল বাবার মৃতদেহ নিয়েও আমাদের উৎসব হবে। সেই উৎসবে আমাদের নাচতে হবে, গাইতে হবে। ওরা যদি আমাকে ওখানে না দেখতে পায় তাহলে সন্দেহ করবে। এই পর্যন্ত বলে মাথাটা নিচু করলো মিলাই। তারপর আবার বলতে লাগলো, তোমাকে একটা কথা এখনো বলিনি। লাল বাবাকে আমিই খুন করেছি। কি বলছো তুমি? লাল বাবাকে তুমি খুন করেছ? কেন? সেদিন রাত্রে আমিই তোমাকে শত্রুপুরী থেকে মুক্ত করেছি, তারপর পথ দেখিয়ে এখানে পৌঁছে দিয়েছি। সেটা লাল বাবা বুঝতে পেরেছিলেন, তাই বাধ্য হয়েই তাকে পথ থেকে সরাতে হয়েছে। নইলে এতদিনে তুমি আমি দুজনেই শেষ হয়ে যেতাম ওদের গুলিতে। আমার জন্য আমি ভাবি না, শুধু তোমার কথা ভেবেই। কেঁদো না, এখন শোনো আমার কথা। কাল রাত্রে যে তোমাদের উৎসব আছে, আর সেই উৎসবে তোমাকে যে নাচতে গাইতে হবে তা আমি জানি। তার ব্যবস্থা আমি করেছি। তোমার বদলে তোমারই মতো দেখতে অন্য একটা মেয়েকে কাল ওই উৎসবে নাচবে। তুমি আর আমি যাব ওই পাহাড়ে। ওই পাহাড়ে মানে হেডকোয়ার্টারে? হ্যাঁ, শুধু তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, বাকি যা করার আমিই করব। বেশ, তাই হবে। আমার কাজ যদি সফল হয় তাহলে কাল রাত্রেই আমরা এখান থেকে চলে যেতে পারবো। ভালো কথা, কাল আসবার সময় মাইক্রোফিল্মটা সঙ্গে নিয়ে আসবে, কেমন? ঘাড় নেড়ে সম্মতি জানালো মিলাই। তারপর অলোকের হাতের ওপর হাত রেখে বসে রইল। কতক্ষণ সময় যে কেটেছে কে জানে। একসময় উঠে দাঁড়ালো মিলাই। চলো এবার ওঠা যাক, বেশি দেরি হলে ওরা আবার আমাকে খোঁজাখুঁজি করবে। বুকের ভেতরটা যেন আবার মোচড় দিয়ে এলো অলোকের। দুজনে ধীর পায়ে এগিয়ে চলল বড় রাস্তার দিকে। তারপর একজন চলে যাবে আদিবাসীদের কুড়ে ঘরে, আর অন্যজন চলে যাবে মিলিটারির ছাউনির তাঁবুতে। জঙ্গলের পাতায় পাতায় শিরশিরে ঠান্ডা হাওয়ার কাঁপুনিতে দুজন যেন আরও ঘনিষ্ঠ হয়ে পথ চলতে লাগলো। অলোক যখন ক্যাম্পের মধ্যে পা দিল তখন সব আলোগুলো নিভে গেল। রাত 10টা বেজেছে। এই মুহূর্তে অলোকের এক কাপ চা খেতে খুবই ইচ্ছে করলো। সে নিজের তাঁবুতে এসে ভিজে জামা কাপড়গুলো খুলে পাঞ্জাবি পরে নিল। শীত শীত করছে দেখে একটা চাদরও জড়ালো। তারপর রেনকোটটা সঙ্গে নিয়ে এগিয়ে গেল কর্নেল চ্যাটার্জির অফিসের দিকে। চ্যাটার্জি বোধহয় এতক্ষণ অলোকেরই প্রতীক্ষা করছিল।
অফিস ঘরে ছোট একটা কেরোসিনের আলো জ্বলছে। দরজা খুলতেই চ্যাটার্জি বললেন, এত দেরি হলো কেন? কোথায় ছিলেন আপনি? সব কাজ শেষ করে এলাম স্যার। আমি তো ভাবলাম আজও বুঝি আপনাকে ওরা ধরে নিয়ে গেল। মেজর দেশপান্ডে স্টেটমেন্ট নিয়েছেন? হ্যাঁ। নতুন কিছু বলেছে নাকি? না, ওই একই কথা বলেছে। আমি চলে যাবার পর দেশপান্ডে ক্যাম্পের বাইরে গিয়েছিল নাকি? না, তবে যতদূর জানি ও নিজের তাঁবুতেই আছে। রাধাকৃষ্ণের মূর্তি? আমার কাছেই আছে, শুধু ওর মধ্যে থেকে দলিলটা বের করে নিয়েছি। ওটা কি এখন আপনার চাই? না, এখনই চাই না। ওটা কাল সকালে কোনো অফিসারকে দিয়ে চেঙ্গেলে পাঠিয়ে দেবেন। তিনি যেন দলিলটা নিয়ে ব্যাংকের সেফ ডিপোজিট লকারে জমা দিয়ে আসেন। আপনি কি কাল রাতে সত্যিই চলে যাবেন? ইচ্ছে করলে আমিও এখনই চলে যেতে পারি, কিন্তু দুটো কারণে আমাকে আরও একটা দিন থেকে যেতে হচ্ছে। জিজ্ঞাসনেত্রে চ্যাটার্জি তাকিয়ে রইলেন অলোকের দিকে। অলোক বলে চলল, প্রথম কারণটা হলো আমি চাই না ওগুলো কেউ আবার ছিনতাই করে নিক। আর দ্বিতীয় কারণ, ওই পাহাড়টাকেই আমি ধ্বংস করে যেতে চাই। এর জন্যে আমার কিছু এক্সপ্লোসিভের প্রয়োজন হবে স্যার, ডাইনামাইট জাতীয়, এবং ওগুলো কাল সন্ধ্যের মধ্যেই চাই। ছোট এবং শক্তিশালী জিনিস চাই। বেশ, পেয়ে যাবেন। আমি আর্মানেন্ট অফিসারকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে রাখবো। আর আজ রাত্রে আপনি একটু সাবধানে থাকবেন। প্রয়োজন হলে গুলি চালাতেও দ্বিধাবোধ করবেন না। আপনি কি কোনো বিপদ আশঙ্কা করছেন? মনে হচ্ছে দলিলের জন্য আজ আবার হামলা হতে পারে। পরের দিন সকালে ইউনিট অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন কুলকার্নির হাতে দলিলটা দিয়ে তাকে চেঙ্গেলে যাওয়ার নির্দেশ দিলেন। অলোকের পরামর্শ মতো কুলকার্নি একাই রওনা হলো জিপ চালিয়ে। আর এদিকে অলোক ও রজত ব্যস্ত হয়ে রইল হেলিকপ্টার নিয়ে। রজত আরেকবার পরীক্ষা করে দেখে নিচ্ছিল যে যন্ত্রপাতি সব ঠিকঠাক কাজ করছে কিনা। রজতকে কাজ করতে দেখে জিজ্ঞাসা করলেন, কিছু খারাপ হয়েছে কিনা। দেশপান্ডে কিছুক্ষণ পর চলে গেল। সেদিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অলোক মৃদুস্বরে বলল, কেউ জিজ্ঞাসা করলে বলবি হেলিকপ্টারটা আনসার্ভিসেবল। আরও আধ ঘন্টা পর দেখা গেল ঝড়ের বেগে একটা জিপ ক্যাম্পের দিকে ছুটে আসছে। গেটে যারা প্রহরায় রয়েছে তারা বিন্দুমাত্র গ্রাহ্য না করে জিপটাকে দ্রুতবেগে ক্যাচ করে একটা ব্রেক কষে থামালো একেবারে অলোকের কাছে। বিস্মিত অলোক তাড়াতাড়ি এগিয়ে এলো। উদ্ভ্রান্তের মতো জিপ থেকে এসে নামালো ক্যাপ্টেন কুলকার্নি। দারুণ উত্তেজনা, সে থরথর করে কাঁপছে। সে জানালো এখান থেকে চেঙ্গেল যাওয়ার যে ছোট ব্রিজটা রয়েছে সেটা নাকি ডিনামাইট চার্জ করে উড়িয়ে দেওয়া হয়েছে। বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল অলোক। শত্রুপক্ষের তৎপরতায় মুগ্ধ হলো। ব্রিজটা উড়িয়ে দিয়ে চেঙ্গেলের সঙ্গে এই ইউনিটের যোগাযোগ বিচ্ছিন্ন করলো তারা। উদ্দেশ্য খুবই স্পষ্ট, এখন সম্বল এই হেলিকপ্টারটা। কিন্তু তার চেয়েও বড় সমস্যা আছে। আজ সারদা আসবে চেঙ্গেল থেকে এখানে হীরার ভূমিকায় অভিনয় করতে। কিন্তু কেমন করে আসবে সে? গভীর চিন্তায় ডুবে গেল অলোক। তবে কি সমস্ত প্রোগ্রাম বানচাল হয়ে যাবে? রজতের দিকে এগিয়ে গেল অলোক, বলল, তোকে একটা কাজ করতে হবে রজত, কিন্তু কাকপক্ষীতেও যেন টের না পাই। আজ সন্ধ্যার সময় তোকে চেঙ্গেলে যেতে হবে হেলিকপ্টার নিয়ে। ওখানে হসপিটাল থেকে সারদাকে তুলে নিয়ে আসবি, কেউ যেন জানতে না পারে। হেলিকপ্টার দেখে কেউ যদি কিছু জিজ্ঞাসা করে বলবি যান্ত্রিক গোলযোগের জন্যই তোকে ক্র্যাশ ল্যান্ড করাতে হয়েছে। তারপর শোন, সারদাকে এখানে এনে হেলিকপ্টারের মধ্যেই লুকিয়ে থাকতে বলবি। তারপর সুযোগ বুঝে যেন সে এখান থেকে বেরিয়ে পড়ে। আমি আশেপাশেই থাকব। আরও একটা নেফার সন্ধে। অলোক দেখল রজত ফিরে এসেছে। অলোক বলল, এদিকেও অল ক্লিয়ার। একটু আগেই কর্নেল চ্যাটার্জি আর মেজর দেশপান্ডে আদিবাসীদের আড্ডায় চলে গেছে। তুই চটপট খেয়ে নিয়ে এয়ারক্রাফটের মধ্যেই বসে থাক। আমি ঘন্টা 3-4 মধ্যেই ফিরে আসব। অলোক এগিয়ে গিয়ে প্যাসেঞ্জার কেবিনে দরজাটা খুলে ফেলল। খুলেই চমকে উঠল। কেবিনের মধ্যে মিলাই বসে আছে। পরক্ষণে নিজের ভুল বুঝতে পারল অলোক। এ মিলাই নয়, হীরা ছদ্মবেশে সারদা। অলোক আহান জানালো, নেমে এসো সারদা। সারদা নেমে এলো। কে বলবে যে এই মেয়েটি চেঙ্গেল হসপিটালের নার্স? এ যেন একটা জঙ্গলি মেয়ে। যারা হীরাকে চেনে তারা বলবে এ হলো লালা বাবার মেয়ে হীরা। অলোক গাঢ় স্বরে বলল, তোমার এই সহযোগিতার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর হয়তো আমাদের দেখা হবে না, তাই এখনই তোমাকে গুড বাই জানিয়ে রাখছি। আমার আজকের অভিযান যদি সফল হয় তাহলে ডিফেন্স মিনিস্ট্রিতে তোমার নাম আমি রেকমেন্ড করব। আর ব্যক্তিগতভাবে সারা জীবন আমি তোমাকে ভুলতে পারবো না। চলো, লেট আস গো। সারদার হাত ধরে গেটের দিকে এগিয়ে চলল অলোক।
তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি সোজা এই ইউনিটেই চলে আসবে। কর্নেল চ্যাটার্জি তোমার জন্য গেটেই অপেক্ষা করবেন। পরে তিনিই তোমাকে চেঙ্গেলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। গেট পার হয়ে আরও কিছুটা এগিয়ে চলল দুজনে। কানে এলো আদিবাসীদের উৎসবের প্রাথমিক বাজনা। অলোক বলল, যাও, তাড়াতাড়ি গিয়ে উৎসবে যোগ দাও। কেউ যেন কিছু বুঝতে না পারে। ধরা পড়ার সম্ভাবনা থাকলে পালিয়ে যেও। কর্নেল চ্যাটার্জি তোমাকে সাহায্য করবেন। পাকা রাস্তা থেকে খাদের দিকে নেমে গেল অলোক। তারপর অনুচ্চস্বরে ডাকলো, মিলাই। সন্ধ্যার পরে অলোকের নির্দেশ মতোই মিলাই এখানে লুকিয়েছিল। অলোক একটা ব্যাগও রেখেছিল মিলাইয়ের জিম্মায়। অলোকের ডাক শুনে মিলাই বের হয়ে এলো গোপন আস্তানা থেকে। তারপর সামনে আরেকটা হীরাকে দেখে নির্বাক বিস্ময় হতবম্ব হয়ে গেল। দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন একে অপরের প্রতিচ্ছবি। অলোকা বলল, এইবার তুমি যাও সারদা, আমার নির্দেশ মনে রেখো। সারদা চলে গেল। অলোক বলল, মাইক্রোফিল্মটা আমাকে দাও মিলাই। ব্লাউজের মধ্যে থেকে একটা কৌটো বের করলো মিলাই। তারপর সেটা তুলে দিল অলোকের প্রসারিত হাতে। ব্যাগটা কাঁধের ওপর তুলে নিয়ে অলোক বলল, চলো এবার আমরা যাই। পর মুহূর্তেই সচল হয়ে উঠল দুজনের পা। দ্রুতগতিতে এগিয়ে চলল একটা পাহাড়ের উদ্দেশ্যে। চড়াই উতরাইয়ের পথ, কিন্তু পথ বলে কিছুই নেই। ছোট বড় পাথরের মাঝে পা ফেলতে ফেলতে এগিয়ে চলল ওরা। মাইলখানেক যাওয়ার পর ঘাই নদী এসে তাদের পথ আগলে দাঁড়ালো। এখন আর আদিবাসীদের বাজনা শোনা যাচ্ছে না। ঘাই নদী পার হলেই তাদের গন্তব্যস্থল এসে পড়বে। উত্তেজনায় বুকের ভেতরটা যেন ঢিপ ঢিপ করতে লাগলো অলোকের। কিন্তু থামলে চলবে না, এগিয়ে চলল অলোক। মিলাইয়ের হাত ধরে পাথরের ওপর পা দিয়ে নদী পার হয়ে এলো। এবার শুধুই চড়াই। সামনে মিলাই আর পেছনে অলোক। চঞ্চলা হরিণীর মতো মিলাই দ্রুতগতিতে এগিয়ে চলেছে। কিন্তু একটানা চড়াইয়ের পথে হাঁটতে হাঁটতে বুকের ভেতরটা যেন বিরাট একটা চাপ অনুভব করছে অলোক। আর তার উপর তার কাঁধে বোঝা। আসন্ন সংকেতের নেশায় তার মনটা আচ্ছন্ন। ওদিকে সারদার জন্য সর্বক্ষণ চিন্তা হচ্ছে তার। অবশেষে পথ একসময় শেষ হলো। হাঁপাতে হাঁপাতে যেখানে থামল অলোক, সেখানে বিরাট একটা পাহাড়ের দুর্ভেদ্য দেওয়াল। ফিসফিস করে মিলাই বলল, আমরা এসে গেছি, খুব সাবধান কিন্তু। পা টিপে টিপে দেওয়ালের আরও কাছে এগিয়ে গেল তারা। রাত তখন কটা হবে? 10টা। মিলিটারি ক্যাম্পটা ঠিক কোথায় সেটা ঠিক বোঝা যাচ্ছে না। কোথায় এতটুকু আলো নেই, শুধু আকাশে অগণিত তারার আলোয় চারিদিকে একটা ভৌতিক আবহাওয়ার সৃষ্টি হয়েছে। মিলাইকে বাইরে দাঁড়াতে বলে ঘরের মধ্যে ঢুকে পড়ল অলোক। চটপট ব্যাগ থেকে একটা টাইম বম্ব বের করে বারুদ বাক্সের পেছনে রেখে দিল। তারপর তাড়াতাড়ি ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় একটা পুরুষ কণ্ঠের আওয়াজ শোনা গেল। কে যেন কথা বলছে হীরার সাথে। আশ্চর্য, মিলাই গেল কোথায়? গলিপথে এসে চঞ্চল দৃষ্টিতে এদিক ওদিক দেখতে লাগলো অলোক। একটু পরে অন্য একটা রাস্তা দিয়ে মিলাইকে বেরিয়ে আসতে দেখা গেল। কাছে আসতেই অলোক জিজ্ঞাসা করল, কোথায় গেছিলে? ওই লোকটা আমাকে দেখে ফেলেছিল, তাই একটু ওদিকে চলে গিয়ে ওকে বোঝাচ্ছিলাম সত্যিই আমি বসের কাছে যাচ্ছি। চলো, আমাদের একটু তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। নিঃশব্দে যতটা সম্ভব দ্রুত পা চালালো ওরা। একেবারে লক্ষ্য শত্রুপক্ষের কমিউনিকেশন সেন্টার। মিনিট 5 মধ্যেই ওরা এসে পড়ল সঠিক জায়গায়। দেখা গেল একজন অপারেটর উত্তেজিত মুখে মাইক্রোফোন লাগিয়ে কার সাথে যেন কথা বলছে। সে বলছে যে হেলিকপ্টার আনসার্ভিসেবল। রিসিভারটা স্তব্ধ হয়ে গেল। অলোকার মিলাইয়ের চোকাচোকি হলো। তাদের পলায়ন আর শত্রুপক্ষের কাছে গোপন নেই। এতএব আরও তাড়াতাড়ি তাদের কাজ শেষ করতে হবে। এক লাফে অলোক ঘরে ঢুকে গেল। ঢোকার মুহূর্তেই একটু শব্দ হয়েছিল। অপারেটর ঘুরে তাকালো, কিন্তু কোনো কিছু বোঝার আগেই বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল অলোক। তারপর 2 হাতে তার গলাটা টিপে ধরল। অমানসিক তেজে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো লোকটা। কিন্তু অলোকের দেহে যে আজ আসুরিক শক্তি ভর করেছে। কিছুক্ষণের মধ্যেই ছটফটানি বন্ধ হয়ে গেল লোকটার। মিলাই চটপট ব্যাগ থেকে একটা টাইম বম্ব বের করে ট্রান্সমিটারের পেছনে রেখে দিল। মোটামুটি কাজ শেষ। অলোকের লক্ষ্য ছিল এই 2 জায়গাতেই, বারুদঘর আর কমিউনিকেশন সেন্টার। তারপর বারুদঘর নিজেই কাজ করবে। অলোক বলল, চলো এবার পালাই। হাতেই আর মাত্র মিনিট 10 সময় আছে। আর 10 মিনিট পরেই বমগুলো ব্লাস্ট করবে। তার মধ্যেই আমাদের এই গুহার বাইরে চলে যেতে হবে। আবারও 4-5খানা পা একযোগে চলতে শুরু করলো। শর্টকাট করার উদ্দেশ্যে একটা গলি দিয়ে ঢুকতে যেতেই কতগুলো যেন পায়ের শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে পেছন ফিরে চলার গতিটা বাড়িয়ে দিল মিলাই। সময় কেটে চলেছে। 1 মিনিট, 2 মিনিট। এ কি?
এদিকেও যে পায়ের শব্দ, শুধু পায়ের শব্দ নয়, তার সঙ্গে গলার আওয়াজও শোনা গেল। কই, হীরা তো আমার কাছে আসেনি। দুপায়ে পাষণ ভার নেমে এলো অলোকের। কোন দিকে যাবে এসে? একদিকে দুজন মানুষরূপী শয়তান, আর অন্যদিকে ওরা নিজেরাই রেখে এসেছে তীব্র মারণাস্ত্র। অথচ হাতে আর সময় নেই বললেই চলে। অলোক আর কোনো কিছু করার চিন্তা করতে পারল না। এমনি মুহূর্তে হঠাৎ মিলাই ও রিভলভারখানা ছিনিয়ে নিল। তারপর তড়িৎ গতিতে কয়েক পা পিছিয়ে গেল। অলোকের দিকে রিভলভারখানা বাগিয়ে ধরে গর্জে উঠল। হ্যান্ডস আপ মেজর ঘোষ, আজ আর তোমার নিস্তার নেই। কি নিষ্ঠুর দৃষ্টি মিলাই! দুই চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। আজ তো একটা শয়তানের মতো দেখাচ্ছে মিলাইকে। অলোকের মাথাটা যেন বন বন করে ঘুরতে লাগলো। সময় বয়ে যায়। 3 মিনিট, 4 মিনিট। প্রায় সঙ্গে সঙ্গে দুজন মানুষের আবির্ভাব হলো তাদের সামনে। একজন অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার হীরা? দেখুন না বস, এই শয়তানটা লুকিয়ে লুকিয়ে আমাদের হেডকোয়ার্টারে এসেছিল। কিন্তু তুমি এখন এই সময় কেন? তোমার সঙ্গে তো লালা বাবার সমাধিতে যাওয়ার কথা। মেজর দেশপান্ডে আমাকে এই পিস্তলটা দিয়ে আপনার কাছে পাঠালেন একটা জরুরি খবর দিয়ে। কি খবর শুনি? মেজর ঘোষ নাকি অনেক লোকজন নিয়ে আমাদের হেডকোয়ার্টার আক্রমণ করতে আসছে। তাই নাকি? বলে আরও কিছুটা এগিয়ে এলো বস। সঙ্গে সঙ্গে মিলাইয়ের হাতে রিভলভারটা গর্জন করে উঠল দুবার। অলোক দেখল বস আর তার সঙ্গীর রক্তাক্ত দেহটি লুটিয়ে পড়ল। অলোকের হাত ধরে হ্যাচকা টান দিল মিলাই। পালাও! সময় কেটে গেছে। 5 মিনিট, 6 মিনিট। দুজনে দৌড়ে পালাচ্ছে, কিন্তু এ পথের কোনো শেষ নেই। অথচ সময় বয়ে চলেছে নিজের গতিতে। 7 মিনিট, 8 মিনিট। ওই তো পাহাড়ের গায়ের ওই ফাটলটা। দুজনেই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল সেখানে। মুক্তি। ওই তো আকাশ দেখা যাচ্ছে, অনেক পরিচিত নিফার নির্মল আকাশ। কিন্তু থামলে চলবে না। আরও জোরে ছুটতে লাগলো দুজনে। পাহাড়ের ধাক্কায় বিষ ফোড়ার মতো পায়ে ব্যথা। গাছের ডালে যন্ত্রণাদায়ক খোঁচা লাগছে শরীরে। 9 মিনিট, 10 মিনিট। প্রচণ্ড এক বিস্ফোরণের আওয়াজে কানে যেন তালা লেগে গেল। সঙ্গে সঙ্গে দিনের আলোর মতো আলোকিত হয়ে উঠল জায়গাটা। মিলাইকে এক টান দিয়ে মাটির ওপর শুয়ে পড়ল দুজনে। শরীরের ওপর 2-4খানা পাথরের টুকরোও এসে পড়ল। তাদের অভিযান সফল হয়েছে। ঘাই নদীর পাড়ে এসে হাতে মুখে জলে ঝাপটা দিল দুজনে। অনেকটা আরাম বোধ হচ্ছিল। হঠাৎ কিসের শব্দে উৎকীর্ণ হয়ে উঠল মিলাই। আবছা অন্ধকারে নদীর ওপাশ থেকে কিছু মানুষের আনাগোনা। ফিসফিস করে মিলাই বলল, বোধহয় কর্নেল দেশপান্ডের নির্দেশে আদিবাসীরা আমাদের খুঁজতে বেরিয়েছে। সাবধানে অলোক, ওদের বিষ মাখানো একটা তীরের আঘাতে জঙ্গলি হাতিগুলো পর্যন্ত লুটিয়ে পড়ে। চলো, আমরা জঙ্গলের মধ্যে লুকিয়ে এগোতে থাকি। নদী আর পার হওয়া গেল না। তার পরিবর্তে কখনো শুয়ে, কখনো বা হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো দুজন। একসময় মিলাই বলল, চলো, আমরা চট করে নদীটা পার হয়ে নিই। ওপারে জঙ্গলটা বেশি, পালাতে সুবিধা হবে। আদিবাসীরা তাদের তাড়া করেছে। ঝাঁকে ঝাঁকে কিছু তীর এসে পড়ল। অর্থাৎ আদিবাসীরা আর দূরে নেই, নইলে জঙ্গলের মধ্যে তীর তাদের গতি ছুটতে পারত না। অলোক বলল, মিলাই, লক্ষ্মীটি মনে জোরানো। আমরা প্রায় এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ক্যাম্পে পৌঁছে যাব। নতুন উৎসাহে মিলাই আবার চলতে লাগলো। কিছুটা দূরে অনেক আলোর মালা। আজ বোধহয় ক্যাম্পের জেনারেটর বন্ধ করা হয়নি। হয়তো ওদের ফিরে আসতে না দেখে কর্নেল চ্যাটার্জি এই ব্যবস্থা করেছেন। আলোরেখা দেখতে পেয়ে ওদের গতি আপনা থেকেই বেড়ে গেল। অবশেষে একসময় সমস্ত দুর্ভাবনার অবসান ঘটল। গেটের কাছে পৌঁছেই অলোক চিৎকার করে উঠল রজতের উদ্দেশ্যে, রজত, ইঞ্জিন চালু করে দে। রজত তৎক্ষণাৎ তার আদেশ পালন করল। 2-3 মিনিটের মধ্যে হেলিকপ্টারের ইঞ্জিনের শব্দ শোনা গেল। মাথার উপর প্রপেলার ঘুরতে লাগলো। অলোক ও মিলাইকে দেখে এগিয়ে এলেন কর্নেল চ্যাটার্জি, সঙ্গে সারদা। অলোক বলল, আমরা এক্ষুনি এখান থেকে চলে যেতে চাই স্যার। মনে হচ্ছে আদিবাসীরা আমাদের ক্যাম্প আক্রমণ করতে পারে। আপনি মেজর দেশপান্ডেকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। বলে অলোক দ্রুত এগিয়ে গেল হেলিকপ্টারের দিকে। চ্যাটার্জিও তাড়াতাড়ি বলে উঠলেন, দলিলখানা নেবেন না? বা হাতখানা মিলাইয়ের কাছে টেনে এনে অলোক বলল, আপনার কাছে যেটা আছে ওটা নকল। আসল দলিল আর মাইক্রোফিল্মটা আমার সঙ্গেই আছে। ওকে স্যার, গুড বাই। মেজর দেশপান্ডেকে কিন্তু বেশিক্ষণ বাইরে থাকতে দেবেন না। অলোক আর মিলাই এগিয়ে চলল তাদের উদ্দেশ্য পথে। আশা করা যায় তাদের জীবনটা সুখেই কাটবে।
গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।